কুত্তার বাচ্চা, এখনো পরে পরে ঘুমাচ্ছিস কেন? তুই ঘুমালে কাজ করবে কে? নুসরাত, আজ আমি খুব অসুস্থ, কাজ করতে পারবো। হরামির বাচ্চা, তোরে কতবার বলেছি যে নাম ধরে ডাকবি না। সরি ম্যাডাম। তাড়াতাড়ি আমার কাপড় চোপড় ধুয়ে ফেল। ম্যাডাম, আমি অনেক অসুস্থ, আজ পারবো না, কালকে ধুয়ে দিব। তুই আজকে এখানেই ধুবি। আজ আমি পারবো না। কি বললি? তুই পারবি? তোর বাপও পারবে। আপনি আমার বাবার নাম নিলেন কেন? তুই আবারও আমার মুখে মুখে কথা বললি। দাঁড়া, তোরে যে কি করব। এটা বলে আমি খাটের উপরে উঠলাম আর আবিরের গালে দুটো লাগিয়ে দিলাম চর। যদি আর কোনোদিন আমার মুখে মুখে কথা বলিস তাহলে তোরে যে কি করব। আর আজ যেন ওই চরের কথা মনে থাকে। এখন তাড়াতাড়ি উঠে পড় আর আমার কাজটা করে দে। এটা বলে নুসরাত চলে গেল আর আমি গালে হাত দিয়ে বসে রয়েছি। আসল পৃথিবীতে মা বাবা ছাড়া আর কেউ আপন হয় না। আমি হলাম আবি, মা বাবা কেউ নেই। কিছুদিন আগে আমাকে রেখে তারা আকাশে তারা হয়েছে। আমি এখন এতিম ছেলে, তাই আমার কোনো যাওয়ার জায়গা ছিল না। তাই মামা মামিদের বাড়িতে আসি, কিন্তু এখানে আমাকে কেউ ভালোই বাসে না। তাড়াতাড়ি উঠে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর দেখি নুসরাত এসেছে। তোর কাপড় চোপড় ভালো ধোয়া হয় না, দাগ থেকে যায়। যদি এইবার কোনো দাগ পাই তাহলে তোর পিঠের লাঠি ভাঙবো। আমি তো ভালোভাবেই ধুই। কুত্তার বাচ্চা, তোর দাগ থাকে কেন? ঠিক আছে, আর দাগ থাকবে না। আসুন, কলেজে যাবি না? হ্যাঁ, যাব। কাজ করে আমাকে নিয়ে কলেজে যাবি। ঠিক আছে। একটু পর নুসরাত চলে গেল। একটু পর কাজ শেষ করে চলে আসে খেতে। একটু পর নুসরাত বলল, আম্মু, ও আবারও টেবিলে খেতে এসছে। ওরে নিচে বসতে বলো। ও যদি টেবিলে বসে তাহলে আমি খাবো না। আবির, তুই নিচে বসে খা। ঠিক আছে মামি। একটু পর আমি দেখতে পেলাম মামি দুটো পুরো রুটি নিচে ছুঁড়ে মারল। নে, খেয়ে নে। আবার আমার চোখ থেকে পানি পড়ে গেল। আমি রুটি খেতে লাগলাম। একটু পর খাওয়া শেষ হলো আর মামি বলল, আবির, এগুলো ভালোভাবে পরিষ্কার করবি, কোথাও যেন কিছু না থাকে। ঠিক আছে। একটু পর তারা দুজনে চলে গেল। আমি সবকিছু পরিষ্কার করে কলেজের জন্য প্রস্তুতি নিলাম। আসলে আমি এটা সেকেন্ড ইয়ারে পড়ি। দেখতে পেলাম নুসরাত এসেছে। কি তোর হয়েছে? চল। এই বলে দুজনে গাড়িতে এসে বসে পড়ি। আমি গাড়ি ড্রাইভ করতেছি। কিছুক্ষণ পর কলেজে এসে পৌঁছালাম। একটু পর নুসরাতের কতগুলা বান্ধবী আসলো আর বলতে লাগলো, কি রে নুসরাত, তুই আজও ওই চাকরের সাথে আসলি? কি করব বল, ও ছাড়া তো আমাকে কলেজে আনার কেউ নেই। তুই যাই বলিস, ওই ছেলেটিকে দেখলে আমার খাওয়া বন্ধ হয়ে যায়। ছেলেটি দেখতে এতটাই বাজে, ওরে এখনো তোদের বাড়িতে রাখছো কেন? কি করব বল, এখন তো ভালো চাকর বাকর পাওয়া যায় না, তাই ওই তো সব কাজ কাম করে। তাড়াতাড়ি ওর বিদায় দে। দিব দিব, দাঁড়া, তবে কিছুদিন পর। দেখতে পেলাম কিছুক্ষণ পর নুসরাতের বান্ধবী আমার কাছে আসলো আর বলল, তুই আর আমার চোখের সামনে পড়বি না, তোরে দেখলেও আমার বমি আসে। নোংরা একটা জামা পরেছ, এটা ধো না কত বছর। ঠিক আছে, আমি আর আপনার চোখের সামনে পড়বো না। মনে থাকে যেন। থাকবে। এটা বলে সবাই কলেজের ভিতরে চলে গেল। আমি গাড়িটি সাইড করে আমি কলেজের ভিতরে ঢুকে পড়ি। কিছুক্ষণ পর স্যার আসলো। এই যে লাস্ট বেঞ্চের ছেলেটি, দাঁড়াও। স্যার, আমি? হ্যাঁ স্যার, বলেন। তোমাকে কতবার বলবো এইসব নোংরা জামা কাপড় পরে আসবে না। তোমার জন্য আমার মুখ দেখাতে পারি না। নেক্সট টাইম থেকে জানো এই জামা পরতে না দেখি। একটু পর নুসরাত বলে উঠলো, স্যার, আমি ওরে অনেকবার বলেছি যে ভালো জামা কাপড় পরে আসতে, কিন্তু শোনে না। তার কথাটা শুনে আমার চোখেতে পানি পড়ে গেল। আরে কোনো সময় তো ওরা 1 টাকাও তো আমাকে দেয়নি। একটু পর স্যার বলে উঠলো, আর জান এই জামা পরতে যেন না দেখি, তাহলে কলেজ থেকে বের করে দিব। মনে থাকে যেন। ঠিক আছে স্যার। তারপরে স্যার পড়া নিল।
তারপর কলেজ ছুটি হলো, সবাই বাড়ির দিকে রওনা দিল। আপনারা তো জানেন কলেজ ছুটি দিলে অনেক মানুষের ভিড় হয়। আমি আর নুসরাত হাঁটতেছি, এমন সময় আমার পাটা নুসরাতের পায়ের সাথে পাড়া লাগলো। এটা দেখে নুসরাত আমাকে জোরে একটা লাথি মারল। লাথি এমন জোরে মেরেছে আমি গিয়ে অন্য জায়গায় পড়েছি। হারামির বাচ্চা, তুই আবার পায়ে পাড়ে দিলি কেন? আমি দেখিনি। কুত্তার বাচ্চা, তোর চোখ থেকে কোথায়? এখন আবার বাড়িতে গিয়ে গোসল করতে হবে। আমার পাটাই নোংরা হয়ে গেল। বাড়িতে গিয়ে সব ধুয়ে দিবি, তা না হলে তোর খবর আছে। ঠিক আছে ম্যাডাম। একটু পর চোখ পড়লো তাদের বান্ধবীর দিকে, দেখি তারা হাসতেছে। তার একটা বান্ধবী বলে উঠলো, কি একটা লাথি দিলি কেন? আরো কতগুলো দিতি। বাড়িতে গিয়ে ওরে মজা বোঝাবো, কালকে শুনতে পাবি। ওই হারামির বাচ্চা, এখন উঠিস নাই কেন? উঠে চল, না হলে আরো দুটো দিব। দেখতে পেলাম আমার উঠতে কষ্ট হচ্ছে, তবু উঠে পড়ি। কিছুক্ষণ পর গাড়িতে এসে পড়ি। গাড়ি চালাচ্ছি, কিছুক্ষণ পর বাড়িতে এসে পড়ি। নুসরাত গাড়ি থেকে নেমে চলে গেল, আর আমি আমার রুমে চলে আসি। এসে শুয়ে পড়ি। ভাবতে থাকিছে, আল্লাহ তুমি এখন আমাকে তুলে নাও না কেন? এত অপমান আর অবহেলা আমার সহ্য হচ্ছে না। এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি কে যেন আমাকে ডাকছে। তাকে দেখি নুসরাত। তুই আবারও ঘুমায়? তুই ঘুমালে কাজ করবে কে? একটু চোখটা লেগে গেছে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন ওঠ আর আমার কাজগুলো সব কর। ঠিক আছে। আর যদি কাজে কোনো ভুল পাই তাহলে তোরে কি যে করব। এমনিতেই তোর উপর আজ অনেক রাগ। আমি তো সব কাজই করি, তবু আমার আর মায়ের না, আপনার মায়ের খেতে ইচ্ছা করে না। তুই এটা ওটা করবি আর আমি তোকে আদর করব? তাড়াতাড়ি ওঠ। আমি তাড়াতাড়ি উঠে পড়ি। তারপর কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর কাজ করা শেষ হলো, তাই খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি। পরের দিন আবার উঠে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর মামি বলল, আবির, এই কফিটা নুসরাতের রুমে দিয়ে আসতো। এখনই? এক্ষুনি। আমি কফির মগ নিয়ে চলে গেলাম নুসরাতের রুমে। এই যে ম্যাডাম, আপনার কফি। দেখে ওঠে না, তাই আবার তার গায়ে টাচ করে ডাক দিতে লাগলাম, এই যে ম্যাডাম আপনার কফি। এমন সময় নুসরাত কফির মগ পিছিয়ে জোরে একটা লাথি মারে। মগটা গিয়ে অন্য জায়গায় সিট খেয়েছে। কুত্তার বাচ্চা, তুই আমার গায়ে টাচ করলি কেন? আপনি উঠেন না, তাই তো টাচ করলাম। তোরে আমি একদিন বলেছি না আমার গায়ে টাচ করবি না? আমি সরি, বুঝতে পারি। হারামির বাচ্চা, তোকে এর জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে। বলছি তো আমি বুঝতে পারিনি। বুঝতে পারবি, দাঁড়া, যদি গালে ঠাস ঠাস করে লাগিয়ে দিই তাহলে সব বুঝতে পারবি। দেখতে পেলাম কিছুক্ষণ পর মামি আসলো আর বলল, নুসরাত, এখানে কি হয়েছে? দেখো আম্মু, আমার গায়ে টাচ করেছে আর অনেক কিছু করতে চেয়েছে। ছি ছি আবির, তুই এত নিচে নেমে গেছস? মামি আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। তো নুসরাত মিথ্যা বলছে? একটু পর নুসরাত বলে উঠলো, এই মগ ভাঙছে কি? এই হারামির বাচ্চা ভেঙেছে আমার সঙ্গে জোর করতে গিয়ে। নুসরাতের কথা শুনে মামি আমার কাছে আসলো আর আমার গালে ঠাস ঠাস করে 4-5টা চল লাগিয়ে দিল। হারামির বাচ্চা, মগ কি তোর বাপের টাকা দিয়ে কিনেছিস যে তুই মগ ভাঙছস? আর কোনোদিন যদি নুসরাতের রুমে আসস তাহলে অনেক খারাপ হবে। এটা বলে মামি চলে গেল। একটু পর নুসরাত বলল, কি সকাল সকাল কেমন মজা বুঝলি? হ্যাঁ, এটা আমি করতাম তুই যদি আমাকে টাচ না করতি, কারণ তোর মতো ছোট লোক আমার গায়ে কোনো দিন টাচ করতে পারে না। একটু পর নুসরাত চলে গেল আর আমি একা একা বসে ভাবতেছি যে মা বাবা নাই বলে আজ আমার এই দশা। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? তুমি আমাকে তুলে নাও। যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি সে আমার সাথে এরকম করতে পারে? আরে ও তো আমি নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম। একটু পর আমার রুমে চলে আসি। আয়নার সামনে গিয়ে দেখি আমার গাল দুটা লাল হয়ে আসছে। তাই আমি কলেজের জন্য জোগাড় হতেছি। একটু পর নুসরাত আসলো।
কি কলেজ যাবি না নাকি আম্মুর চর খেয়ে সব ভুলে গেছিস? আমি চুপ হয়ে আছি। কিরে হারামির বাচ্চা, চুপ হয়ে আছিস কেন? দেখেন, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আবারও আমার মুখে মুখে কথা বলিস? আজকের চরের কথা যেন মনে থাকে। আপনি আমার সাথে এমন কেন করেন? কেন কেন আমার উপরে তো মিথ্যা অপবাদ দেন? এটা একটু বলবেন, কেন এসব করেন? তোর সাথে তাহলে কি করবে? কিস করবে? তোরে আমার সহ্য হয় না। কেন জানতে পারি? কারণ তুই একটা ছোট লোকের বাচ্চা। মনে মনে ভাবলাম, এই দুনিয়াতে কি গরিবের কোনো দামই নাই? হায়রে দুনিয়া। তোর হয়েছে? হয়েছে, কিন্তু আমি তো কিছু খাইনি। তুই আবার কি খাবি? তোর কিছু খাওয়া লাগবে না। কেন? আমি বলেছি তাই। কি আর করব, কিছু না খেয়ে কলেজ থেকে রওনা দিলাম। কিছুক্ষণ পর গাড়িটি কলেজের সামনে আসলো। নুসরাত তার বান্ধবীদের কাছে চলে যায়, আর আমি কলেজের দিকে রওনা দিলাম। এমন সময় কারো ডাক শুনতে পেলাম। তাকে দেখি মেহেদি। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। কিরে, তোর গালে এত দাগ কেন? মনে হয় কেউ তোরে মারছে। কে মারছে একবার নাম বল। ও কিচ্ছু না, পরে বলবো। আগে বল, ঢাকা থেকে কবে আসলি? কালকে আসলাম। 2 দিন পর তো পরীক্ষা, তাই চলে আসলাম। চল ক্লাস থেকে কথা বলি। চল। এটা বলে দুজনে কলেজ থেকে রওনা দিলাম। আসলে মেহেদি হলো আমার ছোটবেলার বন্ধু। ওরা অনেক বড় লোক, তবু ওর মধ্যে কোনো অহংকারই নেই। অনেক ভালো ছেলে। এই কলেজে কেউ আপন থাকলে ওই আসছে। দুজনে বেঞ্চে বসে কথা বলতেছি। এমন সময় মেহেদি বলে উঠল, ওই আবির, বল না কি হয়েছে? তারপর মেহেদিকে কান্না করতে করতে সব বললাম। দূর পাগল, কান্না করো কেন? তোরে আমি কতবার বলছি যে আমার বাবার কোম্পানিতে ঢুকে যা, তুই তো কিছুতেই রাজি হোস না। না রে দোস্ত, আমি চাই না আমার লেখাপড়াটা বন্ধ হয়ে যাক। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক আশা করেছিল, তারা বেঁচে নেই। তাদের আশাটা পূরণ করতে চাই। তো লেখাপড়া করবি আর একটা চাকরিও করবি। না রে দোস্ত, সেটা হয় না। তুই যেটা ভালো বোঝো সেটা করো। কিছুক্ষণ পর স্যার আসলো। তোমরা সবাই কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আর শোনো, কালকে পরীক্ষা, সবাই প্রস্তুতি নিয়ে আসবা। ঠিক আছে। আজকে আর ক্লাস হবে না, তোমরা সবাই বাড়িতে গিয়ে পড়ো। ঠিক আছে, এই বলে দুজনে বাড়ির দিকে রওনা দিলাম। আমি আর নুসরাত কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। পরের দিন পরীক্ষা দিতে আসি। পরীক্ষাটা আমার অনেক ভালো হয়। এভাবে সব পরীক্ষা ভালোভাবে কেটেছে। আজকে রেজাল্ট দিবে। কিছুক্ষণ পর স্যার আসলো। তোমাদের মধ্যে এইবার প্রথম হচ্ছে আবির। দেখতে পেলাম সবাই আমাকে দেখে হাততালি দিচ্ছে, আর নুসরাত আমাকে দেখে ফুলতেছে। দেখতে পেলাম কিছুক্ষণ পর স্যার নুসরাতের কাছে গেল। কিন্তু নুসরাত, তোমার খবর কি? এবার রেজাল্ট অনেক খারাপ হয়েছে কেন? বলতে পারি না। এবার খারাপ হয়েছে, কিন্তু পরেরবার যেন খারাপ না হয়। ঠিক আছে। কিছুক্ষণ পর স্যার আমার কাছে আসলো। আবির, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, এটা যেন ফাইনালে ধরে রাখতে পারো। ঠিক আছে। কিছুক্ষণ পর কলেজ ছুটি হলো। একটু পর দুজনে গাড়িতে এসে বসে পড়ি। তারপর কিছুক্ষণ পর বাড়িতে এসে পড়ি। আসতে না আসতেই মামি মিষ্টি নিয়ে আসলো। কি নুসরাত, রেজাল্ট কেমন হয়েছে? আমি জানি তুই প্রথম হবি। নে মা, মিষ্টি খা। দেখতে পেলাম নুসরাত সব মিষ্টি ছুঁড়ে মারল বাহিরে, আর বলতে লাগলো, আমি এবার প্রথম হতে পারিনি। কি বলছো সেসব? তো কে প্রথম হয়েছে? এই হারামির বাচ্চাই। ছি, তুই ওর সাথেও পারলি না। আজকে থেকে ওর কাছে পড়তে বসিস। একটু পর দেখতে পেলাম নুসরাত রাগ করে চলে গেল। তারপর ওর সাথে মামিও চলে গেল। আমিও আমার রুমে চলে এসে সব কাজ শেষ করে তারপর রাতে একটু পড়তে বসলাম। এমন সময় নুসরাত আসলো। এই কুত্তার বাচ্চা, আমার রুমে চল। কেন?
কচি খোকা, কিছুই বোঝো না। আজ তুই ভালো রেজাল্ট করেছিস, তার জন্য শাস্তি পেতেই হবে। কেন, ভালো রেজাল্ট করলে কি শাস্তি পেতে হয়? তোর জন্য আমি আজ অনেক বকা শুনেছি, তাই তুই যেন আর ভালো রেজাল্ট না করতে পারিস সেটারই ব্যবস্থা করতেছি। আমার কি করতে হবে? রুমে চল, তারপর দেখাচ্ছি কি করতে হবে। আমি তার সাথে তারপরে চলে গেলাম। নুসরাত বলল, তুই এখন আমার পা টিপে দিবি। কি বলছেন এসব? কুত্তার বাচ্চা, তুই পা টিপে দিবি কিনা বল, না হলে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আমি রাজি হয়েছি, কারণ আমার কোনো জায়গা নাই, কোথায় যাব? তার জন্য রাজি হই। আমি নুসরাতের পা টিপতেছি আর আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। একটু পর নুসরাত বলল, একদম নাকে কান্না করবি না। এখন থেকে প্রত্যেক দিন তোকে আমার পা টিপে দিতে হবে রাতে। তোকে এই শাস্তি দিতাম না যদি ভালো রেজাল্ট না করতি। তুই এখন বুঝে নিবি যে নুসরাতের উপরে উঠলে কি হয়। মনে মনে ভাবলাম, হায় রে আল্লাহ, ভালো রেজাল্ট করেছি, এও শাস্তি পেতে হয়। একটু পর দেখতে পেলাম নুসরাত ঘুমিয়ে এসেছে, আর আমি মুখের দিকে তাকিয়ে আসছি। যে মেয়েটা এত মায়াবী, তার মধ্যে এত অহংকার কেন? মনে মনে ভাবলাম, ও চোখের দিকে তাকানো যাবে না, তাহলে মায়ে পড়ে যাব। হঠাৎ আমার চোখটা লেগে গেল, আমিও ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠে দেখি নুসরাত আমাকে জোরে ধরে আসছে। এমন সময় নুসরাতের ঘুম ভেঙে গেল। তা দেখে নুসরাত আমাকে জোরে ধাক্কা মারল। তুই আমার বিছানায় ঘুমিয়ে পড়লি কেন? সরি, আমি বুঝতে পারিনি, আমার চোখটা লেগে গিয়েছিল, হয় তাই ঘুমিয়ে পড়েছি। কুত্তার বাচ্চা, তোর চোখ আজকে তুলবো। তোর চোখে ঘুম আসছে কেন? তখন তুই মজা বুঝবি। সরি, আজকের মতো মাফ করে দিন। তুই পা ধরে ক্ষমা চাইবি, তাহলে আমি তোকে ক্ষমা করে দিব। এটা কি বলছেন? তুই চাইবি কিনা? তাহলে তোর কথা আম্মুর কাছে বলে দিব যে তুই আমাকে জোর করে ধর্ষণ করতে চেয়েছি। আমার উপর এইভাবে এত মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন? তুই পা ধরবি কিনা? আমি গিয়ে তার পা ধরলাম আর ভাবতেছি, মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি তোর এই অবহেলা সহ্য করতে পারি না। একটু পর পাটা ছেড়ে দিলাম। আর যদি এই ভুলটা করিস তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে, এটা বলে আমি আমার রুমে চলে আসছি। এসে শুয়ে শুয়ে কাঁদতেছি আর মনে মনে ভাবতেছি, হয়তো আমার মরণ ছাড়া আর কিছু করার নেই। এভাবে আরো 1 মাস কেটে গেল। একদিন আমি আর মেহেদি রাস্তা দিয়ে হাঁটতেছি। হঠাৎ মেহেদি বলল, আবির, তুই আর কতদিন এভাবে অবহেলা সহ্য করবি? জানি না রে, আমার কপালে কি আছে। তোর আগেই বলছি যে আমার আব্বুর কোম্পানিতে ঢুকে যা। তুই তো আমার কোনো কথাই শুনোস না। না রে দোষ, মা বাবার আশাটা তো পূরণ করতেই হবে। ঠিক আছে। দুজনে কথা বলতে বলতে হাঁটতেছি। হঠাৎ চোখ পড়লো সামনের দিকে। দেখতে পেলাম একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে। তাই আমি দুজনে দৌড় দিয়ে তার কাছে গেলাম, গিয়ে তার মুখটা ঘোরালাম। তাকে দেখি নুসরাত। মেহেদি, এ তো নুসরাত, ওরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই কি সব ভুলে গেছিস? ওর এখানে বসে মরতে দে। কি বলছে এসব? ও আমার অনেক খারাপ কিছু করেছে, আমি তো করতে পারি না। তুই আর ধরে ধরবি, তা না হলে আমি ওর একা হাসপাতালে নিয়ে যাই। আমিও যাব তোর সাথে। কিছুক্ষণ পর একটা গাড়ি পেল, তাই তাকে গাড়িতে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর ডাক্তার বলল, ও মাই গড, এ তো সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। এটা বলে নুসরাতকে রুমে নিয়ে গেল। আমি ভাবলাম একটা মামিকে কল দিই। হ্যালো মামি, তাড়াতাড়ি হাসপাতালে আসো। কেন? তোমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছিস ওসব আবির? তোরা কোন হাসপাতালে আছিস? আমরা বরিশাল সরকারি হাসপাতালে আসছি, 3 তলা এসে পড়ো। আমি এক্ষুনি আসতেছি। 30 মিনিট পর মামি আসলো আর বলল, আবির, ও কিভাবে অ্যাক্সিডেন্ট করলো আর ও এখন কেমন আছে? আমি কিছু বলতে পারবো না, আমি ওর রাস্তায় পড়ে থাকতে দেখেছি, তাই নিয়ে আসলাম। আবির, ও কি বাঁচবে?
দেখতে পেলাম ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, আমার মেয়ে কি বাঁচবে? দেখেন, ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এটাই ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 12 ঘন্টার মধ্যে যদি কিডনি না পাওয়া যায় তাহলে ওরে আর বাঁচানো যাবে না। আপনাদের খোঁজে কোনো কিডনি নাই? যত টাকা লাগে আমি দিব। আমাদের খোঁজে আছে, কিন্তু ওর সাথে ম্যাচিং হচ্ছে না। ডাক্তার, তাহলে কি আমার মেয়ে বাঁচবে না? বাঁচা মরা আল্লাহর হাতে। আমি বলে উঠলাম, ডাক্তার, আমি আমার কিডনি দিতে চাই। দেবে বললেই তো হবে না, ওর সাথে ম্যাচিং করতে হবে। তাহলে আমাকে পরীক্ষা করে দেখুন। চলেন। আসার সময় মেহেদি বলল, আবির, তুই কি পাগল হয়ে গেছিস? যে তোকে অপমান করছে, অবহেলা করছে, তোকে কোনো মানুষই মনে করে নাই, সবকিছু কি ভুলে গেছিস? আর এখন তাকে তুই বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিস? আমি এটাও তো দিতে পারবো না। সলিরে দোষ, বেঁচে থাকলে আবার দেখা হবে। আশা করি ভালো কিছু হবে। এটা বলে ডাক্তার আমাকে পরীক্ষা করতে নিয়ে এসেছে। সে দেখতে পেল আমার কিডনি আর তার কিডনি ম্যাচ হয়েছে। তাই ডাক্তার বলল, আপনি সত্যিই কিডনি ডোনেট করবেন? ঠিক আছে, চলেন। আমি তার সাথে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার অপারেশন। তাই ডাক্তার আমাকে অজ্ঞান করে অপারেশন করা শুরু করলো। ভালো ভালোই সব মিটে গেল। আমি অজ্ঞান। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। তাকে দেখি আমার পাশে মেহেদি আর মামি বসা। একটু পর মেহেদি বলা শুরু করলো, কিরে, এখন কেমন লাগছে? আমি ভালো। মামিকে বললাম, মামি, নুসরাতের খবর কি? ও কেমন আসছে? ওর এখনো জ্ঞান ফেরেনি। তো ডাক্তার বলেছে কি? ডাক্তার বলেছে কিছুক্ষণের ভিতরে জ্ঞান ফিরবে। ও, বাবা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কি বলছেন এসব? আপনি তো আমার মায়ের মতো। তো ছেলে কাছে মার কোনোদিন ক্ষমা চায়? জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও ক্ষমা করে দিস। মামি, ফালতু কথা বলবেন না। আমি কিছু মনে করিনি। দেখতে পেলাম কিছুক্ষণ পর ডাক্তার আসলো। আপনার মেয়ের জ্ঞান ফিরেছে, এখন দেখা করতে পারেন। ঠিক আছে আবির বাবা, তাহলে তুই থাক, আমি ওর সাথে দেখা করে আসি। ঠিক আছে, এই বলে মামি নুসরাতকে দেখতে গেল। আম্মু, আমি এখানে কেন? তুই অ্যাক্সিডেন্ট করেছিলি, আর তোকে আবির ওর একটা কিডনি দিয়ে তোকে বাঁচিয়েছে। আম্মু, তুমি কি বলছো এসব? আমি মনে মনে ভাবলাম, যাকে আমি এত অবহেলা অপমান করেছি, ও আজকে আমাকে বাঁচিয়েছে। এটা ভাবতে ভাবতে আম্মু বলে উঠলো, মা, তুই এখন কেমন আছিস? ভালো। তো কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, এমন সময় একটা মোটরসাইকেলের সাথে আমার গায়ে ধাক্কা লেগে উড়িয়ে দেয়। তারপর আমি কিছু বলতে পারি না। তো তুই রাস্তা দেখে শুনে হাঁটবি না? তোর যদি আজ কিছু হয়ে যেত, তাহলে আমি কি নিয়ে থাকতাম? তোর আব্বু বিদেশ থেকে শুনে পুরো পাগলের মতো হয়ে গেছে। তো আব্বুকে জানিয়েছো আমি সুস্থ হয়েছি? জানিয়েছি। আম্মু, আবির এখন কেমন আছে? তোর মতোই, মোটামুটি একটু সুস্থ আছে। ওর সাথে একটু দেখা করা যাবে? কি বলো এসব? তুই নিজেই তো অসুস্থ, আগে সুস্থ হয় তারপর দেখবি। ওরে না, আমার অনেক দেখতে ইচ্ছে করছে। সুস্থ হয় তারপর দেখবি। ঠিক আছে। আর একটা কথা, তুই ওর সাথে আর খারাপ কিছু করবি না, ভুলে যাবি না ওর জন্য তুই আজ বেঁচে আছিস। আমি আর কিছুই বলতে পারলাম না। এটা বলে আম্মু আবিরের কাছে নিয়ে গেল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি কি এতটাই খারাপ যে ছেলেটিকে আমি কথায় কথায় গালি দিতাম, সেই আজকে আমাকে বাঁচিয়েছে। আমি সুস্থ হলে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এভাবে আমি 10 দিন কেটে গেল। আজ আমি পুরো সুস্থ হয়ে গেছি। এই 10 দিন আবিরের সাথে কোনো কথা হয়নি, কারণ ও অসুস্থ ছিল। তাই আজকে আমাকে বাড়িতে নিয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা বাড়িতে এসে পৌঁছালাম। আমি আগে আবিরের রুমে চলে গেলাম। তাকিয়ে দেখি আবির শুয়ে আছে, মনে হয় এখনো অসুস্থ। তাই আমি ওর কাছে গেলাম। আমি গিয়ে তার শরীরে হাত রাখলাম। কিছুক্ষণ পর আবির চোখ খুলো।
ও ম্যাডাম, আপনি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি দেখতে পেলাম নুসরাত আমার শরীরে হাত দিয়ে রেখেছে, তাই আমি বললাম, ম্যাডাম এগুলো আপনি কি করছেন? আমার শরীরে হাত দিলে তো আপনার আবার গোসল করতে হবে, তাই আমার শরীর থেকে হাতটা নামান। আবির, আমি সরি, তোমার সাথে অনেক খারাপ কিছু করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সি সি ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চান? আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করবেন না। আবির, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ মাফ করে দাও। শুধু শুধু ক্ষমা চেয়ে আমাকে কষ্ট দিবেন না। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি যদি আমাকে একটা কিডনি না দিতে, তাহলে আজ আমি হয়তো এই পৃথিবীতে থাকতাম না। এটা আমার দায়িত্ব ছিল। প্লিজ আবির, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি এখান থেকে চলে যান প্লিজ, আমার মাথা ব্যথা করতেছে, দয়া করে চলে যান। আমি চলে যাচ্ছি। এটা বলে নুসরাত চলে গেল। আর আমি ভাবতেছি যে নুসরাত আবার ও আমার সাথে কি খেলা খেলতে চায়। ওরে তো আমি জীবনেও ক্ষমা করতে পারবো না। তুই যে আমার সাথে ব্যবহার করেছিস, আরে মামিকে তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু তোকে আমি জীবনেও ক্ষমা করব না। তোর জন্যই মামি আমার সাথে এরকম ব্যবহার করেছে। এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে আরো কিছুদিন কেটে গেল। আজ আমি পুরো সুস্থ হয়ে গেছি, তাই আজ কলেজ যাব। তাই ফ্রেশ হতে লাগলাম। দেখতে পেলাম কিছুক্ষণ পর নুসরাত আসলো। ওই, তোমার কি হয়েছে? আমি একা একই যেতে পারবো, আপনি চলে যান। তুমি আমার সাথে যাবা, এটাই ফাইনাল। আর আমি তো গাড়ি চালাতে পারি না। ঠিক আছে, চলেন। এটা বলে দুজনে গাড়ির কাছে চলে আসলাম। দুজনে বসে পড়লাম। একটু পর আবির বলল, আপনি তো পিছনে বসেন, তো আজকে সামনে বসলেন কেন? আমার মন চেয়েছে, আমি বসেছি, তাতে তোমার কি? না, আপনি এখানে বসতে পারেন। আমার গায়ে অনেক ময়লা আছে, তাতে আপনার শরীরে লেগে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার কিছু বললাম না, গাড়ি চালানো শুরু করলাম। চালানোর সময় দেখতে পেলাম নুসরাত আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর দেখতে পেলাম ও আমার কাঁধে মাথা রেখেছে। আমি তো তা দেখে পুরো অবাক হয়ে গেলাম। তাই আমি রাগ করে গাড়ি চালানো বন্ধ করে দিলাম। কি, গাড়ি বন্ধ করে দিলা কেন? আমি আপনার সাথে যাব না। কেন? কাঁধে মাথা দিলেন কেন? এমনিতেই দিয়েছি। আমি আর আপনার সাথে যাব না, আমি এখান থেকে হেঁটে যাব। ওকে সরি, আর কখনো রাখবো না। মনে থাকিস যেন। এটা বলে আবার গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর কলেজে এসে পৌঁছলাম। একটু পর নুসরাতের বান্ধবী নুসরাতকে দেখে ছুটে আসলো। তুই এখন কেমন আছিস? ভালো, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। তোর কতবার বলেছি যে এই কাইয়া ছেলেটার সাথে আসবি না, তবুও তুই আমার কোনো কথাই শোনো না। নুসরাতের বান্ধবী এটা বলতেছে। কিছুক্ষণ পর শুনতে পেলাম ঠাস ঠাস আওয়াজ। তাকে দেখি নুসরাত তার বান্ধবীকে চট দিচ্ছে। আমি তো তা দেখে পুরাই অবাক। তুই ওরে অপমান করার সাহস কোথায় পেলি? ও তো তোরে কিছু করেনি, তো ওরে শুধু অপমান করলি কেন? আমি তো তোর কাছ থেকে এটা শিখেছি। আমরা এতদিন ওর সাথে অন্যায় করেছি, তুই যদি আর কোনো দিন ওরে অপমান করিস, তাহলে আমি তোর সাথে আর বন্ধুত্ব রাখবো না। দেখতে পেলাম এটা বলে নুসরাত আমার হাত টেনে কলেজের ভিতর নিয়ে গেল। আসার সময় আমি বললাম, ম্যাম আমার কিন্তু লাগছে। সে কোনো কথা শুনল না, আমাকে নিয়ে কলেজের ভিতরে গেল। কি, আপনার পাগলামি করতে কে বলেছে? চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। তুমি আর ওদের সামনে পড়বা না। কেন? আমি বলেছি তাই। দেখতে পেলাম কিছুক্ষণ পর স্যার আসলো। আমরা স্যারের ডায়লগ শুনতেছি, আর নুসরাত আমাদেরকে তাকিয়ে রয়েছে। আমি আর ওর দিকে তাকালাম না। আর আমার আগের কথা মনে পড়ে গেছে। আমি আজ কিছুই ভুলিনি, আর সবকিছু মনে আছে। এভাবে সবগুলো ক্লাস করে বাড়ির দিকে রওনা দিলাম। একটু পর দেখতে পেলাম নুসরাত আমার হাত ধরেছে। সি সি, আপনি আমার হাত ধরেছেন কেন?
কই তোমার হাত ধরলাম। এভাবে যদি করতে থাকেন তাহলে আমি কিন্তু আপনার সাথে আসা বন্ধ করে দেব। ঠিক আছে, তোমার সাথে আর কিছুই করব না। এটা বলে দুজনে গাড়িতে বসে পড়ল। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। এভাবে আরো 10 দিন কেটে গেল। এই 10 দিন নুসরাত আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, কিন্তু আমি ওর এই ভালো ব্যবহার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। একদিন একা একা কলেজের বারান্দায় বসে আসছি। কিছুক্ষণ পর নুসরাত আসলো। আবির, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আবির, আই লাভ ইউ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সব ভুলে তোমার বুকে একটু জায়গা দেবে। এগুলো আপনি কি বলছেন? আমার মতো ছেলেকে আপনি ভালোবাসেন? জানেন, হাসালেন। প্লিজ আবির, আমাকে ফিরিয়ে দিও না। তুমিও তো আমাকে একসময় ভালোবাসতে। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আর কি বলছেন? আগে আমি আপনাকে ভালোবাসতাম ঠিক, কিন্তু এখন আর ভালোবাসি না। প্লিজ আবির, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি বাঁচবো না। এই কথাটা আপনার মনে ছিল? আমি এভাবে বলেছিলাম যে নুসরাত, তুমি আমাকে একটু ভালোবাসা দাও। তার বিনিময়ে পেয়েছিলাম একটা লাথি। আমি দেখতে পেলাম কেজন আমাকে জোরে ধরেছে। তাকে দেখে নুসরাত, এ কি করছেন? সারেন। সারবি না মানে? এটা বলে নুসরাতকে ধাক্কা দিয়ে সারি নিলাম আর ও দুটা গালে দুটো চোট দিলাম। তুমি আমাকে মারলে। তুই যা করেছিস তাতে তোর আরো কিছু করা লাগবে। তুমি আমাকে যতই মারো তবু আমাকে ফিরিয়ে দিও না। আমার কথা তো বলে দিয়েছি। কিছুক্ষণ পর দেখতে পেলাম মেহেদিকে। তুই একদম ঠিক কাজ করছিস ওই মেয়ের সাথে। চল সামনে গিয়ে বসি। আসার সময় নুসরাত আমাকে অনেক ডেকেছে, কিন্তু আমি তার কোনো কথা শুনিনি। মেহেদি আর আমি একটা জায়গায় এসে বসে পড়ি। আমি বললাম, আমি ওর চট দিয়েছি, তুই তা দেখলি কিভাবে? শুধু আমি দেখিনি, আরো অনেকেই দেখেছে। বলো কি? আমি ঠিকই বলি। তো আবির, তুই কি ওকে ভালোবাসিস? তুই কি পাগল হয়েছিস? আমি ওর জীবনে ভালোবাসতে পারবো না। মনে হয় ও তোকে অনেক ভালোবাসে। তোর আজ কি হলো? তুই ওর হয়ে কথা বলছিস কেন? তুই কি ভুলে গেছিস সব কথা? না, আমি কিছুই ভুলিনি। তাহলে কি আবার? চল ক্লাস যাই। চল। এটা বলে দুজনে ক্লাসের দিকে রওনা দিলাম। আসলে আমি তাকে একদিন ভালোবাসার কথা বলেছিলাম। তার বিনিময়ে ও কি করেছিল? তাহলে চলে যাই 1 বছর আগের ঘটনা। আমি নুসরাতকে ছোটবেলা থেকে ভালোবাসতাম। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়তাম। নুসরাতও আমার সাথেই পড়তো। একদিন দেখতে পেলাম নুসরাত কলেজের সামনে দাঁড়ানো। তখন আমার হাতে এক গোলাপ ফুল ছিল। আমি গিয়ে তাকে বললাম, নুসরাত, তোমাকে একটা কথা বলার ছিল। তুই আবার আমাকে কি বলবি? তোর সাথে আমার কথা বলতে লজ্জা করে, তবুও আশা নিয়ে আসছিস যখন, তখন বলে ফেল। আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে ফেলেছি। তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তুমি কি হবে আমার স্বপ্নের রানী? ভালোবাসি আমি তোমায়। ওরে, তোরা আমারে কেউ 2 টাকার 20 আইনাতে এই বলদ আমারে প্রপোজ করেছে। আই, তুই ভাবছিস কি করে আমি তোকে ভালোবাসবো? আরে, তোর সাথে কত ভালো ছেলে আমাকে প্রপোজ করেছে, তাদেরকে আমি অ্যাকসেপ্ট করিনি, আর তোর মতো ছেলের প্রপোজ আমি অ্যাকসেপ্ট করব? হাসালি। সত্যি নুসরাত, আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন আমাদের বাড়িতে থাকিস, আর তুই ভাবলি কিভাবে তোর মতো ছেলেকে আমি ভালোবাসবো? আমি গিয়ে নুসরাতের হাত ধরলাম। তার বিনিময়ে নুসরাত আমাকে অনেক জোরে একটা লাথি মারল। আমি গিয়ে একটা জায়গায় পড়েছি। আমি দেখতে পেলাম চারদিকে অনেক মানুষ এসেছে। সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। একটু পর নুসরাত বলল, কুত্তার বাচ্চা, তুই আমার হাত ধরলি কেন? তোরে যে আজকে আমি কি করব, বাড়িতে গিয়ে নেই। আমার কিছু বলতে পারলাম না। এটা বলে নুসরাত চলে গেল। আমি মাথা নিচে দিয়ে কলেজের ভিতর ঢুকে পড়ি। তখন আমার বুক ফেটে কান্না চলে এসেছিল। তারপর থেকে আমার সাথে এভাবে অত্যাচার করতে থাকে। বসে বসে আমি আগের দিনে কথা ভাবতেছি। এমন সময় মেহেদি বলল,
ওই এত কি ভাবতেছো? কিছু না রে, আগের দিনের কথা মনে পড়ে গেল। তোরে বলছি না মন খারাপ করবি না। দোস্ত, আজ আর ক্লাস করবো না, এমনিতেই মন ভালো না। চল বাড়িতে যাই। চল। একটু পর দুইজনে বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় নুসরাতকে দেখতে পেলাম না, আর গাড়িটাও দেখতে পেলাম না। হয়তো বাড়িতে এসে পড়েছে। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছলাম। কলিং বেল দিলাম। কলিং বেল দেওয়ার পর মামি এসে দরজা খুলে দিল। কি বাবা, এসেছো? মামি এসেছি। বাবা, তোর সাথে একটা কথা বলবো, রাখবি? বলেন মামি। আমার মাথায় হাত দিয়ে বলতে হবে যে এই কথাটা তোর রাখতেই হবে। আচ্ছা, রাখবো। আমি মামির মাথায় হাত রেখে বললাম, আবির, আমি চাই নুসরাতের তোর বিয়েটা দিতে। মামি আপনি এইগুলা কি বলছেন? আমি বিয়েটা করতে পারবো না। তাহলে আমার মাথায় হাত থেকে বললি কেন? তাহলে বুঝেছি তুই আমাকে এখনো ক্ষমা করতে পারিসনি, তাই তুই আমার মরণ কামনা করছিস। মামি তুমি এইগুলো কি বলো? আমি এই বিয়ে করবো। সত্যি? দেখতে পেলাম পাশের রুম থেকে নুসরাত বের হয়ে আসলো আর বলল, আম্মু, কালকে আমি ওরে বিয়ে করব। এত তাড়াতাড়ি কেন? আমি যা বলেছি সেটাই যেন হয়, তা না হলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ঠিক আছে আবির বাবা, তাহলে কালকে তোর বিয়ে। আমি আর কিছু বললাম না। আমি আমার রুমে চলে আসলাম। এসে একা একা ভাবতেছি, আমি এখন চালে ফেসে গেলাম। কেন যে আমি কসম দিলাম, এটা ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল। আমার সাথে মেহেদুস ছিল, তাই ও বলল, যা বলছে সেটা করবি। ঠিক আছে। এখন বাসর ঘরে ঢুকে পড়। আমি বাসর রুমে ঢুকে পড়লাম। তাকে দেখি আমার রুমটা সাজিয়ে এসছে। আমাকে দেখে নুসরাত নেমে আসলো। ঈশা আমাকে সালাম দেবে, সেই সময় আমি আমার পাটা সরিয়ে ফেলি। থাক থাক, তোরা সালাম দিতে হবে না। আবির, তুমি আমার সাথে এরকম করো কেন? তুই বুঝছিস কি, জোর করে বিয়েটা করে নিবি আর আমি এ বিয়ে রাজি হয়ে যাব? আবির, তুমি এগুলো কি বলছো? যা, আমি যা বলছি সব সত্যি বলছি। এসব বাদ দাও আর চলো, শুতে চলো। আমি তোর মতো মেয়ের সাথে শুভ ভাবলে কি করে? তুমি এভাবে বলো না, আমার কষ্ট হচ্ছে। এইটুকু কষ্ট পেয়ে যদি বলো কষ্ট হয়, তাহলে 6 মাস পর তোকে ডিভোর্স দিব, তখন কি করবি? তুমি আবল তাবল কি বলছো? আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আর আমি তোমাকে এখন আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। এটা বলে আমি আমার বিছানায় এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর দেখতে পেলাম নুসরাতও শুতে এসেছে। আমি বললাম, তুই এখানে আসছিস কেন? আমি শুব না। তুই আমার সাথে শুতে পারবি না, তুই নিচে শুয়ে থাক। আমি আমার স্বামীর সাথে শুব। কে তোর স্বামী? আমি তো এই বিয়ে মানি না। আর তুমি যদি আমার সাথে এভাবে করো তাহলে আমি বাঁচবো না। তুই মরবি কি বাঁচবি তাতে আমার কি? এই বলে একটা বালিশ নিচে ছুঁড়ে মারলাম। যা, নিচে গিয়ে শুয়ে পড়। আমি নিচে ঘুমাতে পারি না। তো এখন থেকে অভ্যাস করে নিবি। যা এখন। আমি যাব না। তুই যাবি? আচ্ছা, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তোমার আর বের হয়ে যাওয়া লাগবে না, আমি নিচে ঘুমাইতেছি। এটা বলে আমি নিচে ঘুমাতে চলে যাই, আর তখন অনেক কান্না চলে আসছিল। আমি মনে মনে ভাবছি, হয়তো এটা আমার পাপের শাস্তি, আমি ওর সাথে অনেক ভুল করেছি আর তার জন্য এই শাস্তি পেতে হচ্ছে। এটা বলে আমি ঘুমিয়ে পড়লাম। আমার কিছুতেই ঘুম আসছিল না। আমি দেখতে পেলাম আবির ঘুমিয়ে গিয়েছে। হায় রে বাসর, এই বাসর নিয়ে আমার কত আশা ছিল, দুজনে সারা রাত গল্প করব, কিন্তু কিছু কিছু আশা তো মনেই থেকে যায়। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি আবির ঘুমিয়ে আছে, তাই আমি গিয়ে আবিরকে জড়িয়ে ধরলাম আর তার ঠোঁটে একটা কিস করলাম। দেখতে পেলাম আবির ঘুম থেকে উঠে গেছে, তাই আমি ওর উপর থেকে নেমে গেলাম। তুই আমাকে জোরে ধরলি কেন? তুমি আমার স্বামী, তাই জড়িয়ে ধরলাম। আমি গিয়ে নুসরাতের গালে 6-7টা চড় মারলাম। এই চর দুটো হলো আমাকে অনুমতি না নিয়ে আমাকে জড়িয়ে ধরছে তাই। এই দুটো হলো আমাকে কিস করছো তার জন্য। এই দুটো হলো আমার অনুমতি না নিয়ে
আমার বিছানায় এসেছো, দেখতে পেলাম নুসরাতর চোখ মুছতে মুছতে চলে গেল। আর আমি ভাবতেছি, যখন তুইও আমার সাথে এরকম করেছিস, আমার তখন অনেক খারাপ লেগেছিল। আমাকে তুই অনেক মারধর করেছিস, কোনো অপরাধ না পাওয়া সত্ত্বেও আমি কিছু ভুলিনি। আর আমি তোর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আসলে মেহেদি আমাকে নুসরাতের সাথে এরকম ব্যবহার করতে বলেছে, যদি ওর একটু শিক্ষা হয়। এভাবে দেখতে দেখতে 5 মাস 29 দিন হয়ে গেল। আজ তোর ডিভোর্স দিব, তাই আমি নুসরাতকে বললাম, আজ তোকে ডিভোর্স দিব, তাই সাইনটা করে দিস। তুমি আমাকে মেরে ফেলো, তবু আমাকে ডিভোর্স দিও না। আমি তোর কোন কথা শুনবো না। ডিভোর্স দিব বলছি, দিবই। আমি তোমার দাসী হয়ে থাকবো, তবু আমার সাথে এরকম করো না প্লিজ। আমি ওর কোনো কথা শুনলাম না। আসার সময় নুসরাত আমার পায়ে পড়ে গেল। তোমার পায়ে পড়ি, তবু আমাকে ডিভোর্স দিও না। তোর এই কথাটা মনে আসছে? আমারও তোর পায়ে ধরেছিলাম। আমি কতবার বললাম আমি সরি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বাঁচতে পারবি কিনা তা তোর ব্যাপার, আমি কি জানি। এটা বলে নুসরাতকে ধাক্কা দিয়ে চলে আসলাম। মেহেদির কাছে ওর একটা কল দিলাম। কিছুক্ষণ পর রিসিভ হলো। কই তুই? আসতেছি। কিছুক্ষণ পর মেহেদি আসলো। ওই ডিভোর্সের কাগজটা এনেছিস? এই তো নকল করে এনেছি, বুঝতেই পারবে না। এখনো বুঝবে, কষ্ট দিলে কি হয়। হুম, চলি রে দোষ। ঠিক আছে, যা। মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাড়ি থেকে। আমি তাড়াতাড়ি আমার রুমে চলেছে, কিন্তু নুসরাতকে দেখতে পাচ্ছি না, তাই ওর রুমে চলেছে, কিন্তু সেখানেও দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখতে পেলাম একটা চিঠি, তাই চিঠিটা আমি তাড়াতাড়ি খুললাম। জানি আজ তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, তাই দূরে চলে যাচ্ছি। আচ্ছা আবির বলো তো, সবাই তো একটা অপরাধ করে থাকে, তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিবা? আমি জীবনেও এটা ভাবতে পারিনি। আমি জানি অনেক বড় ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও আর নিজের খেয়াল রেখো। চিঠিটা পড়ে আমার মনটা খারাপ হয়েছে, আর চোখ থেকে 4-5 ফোঁটা জল পড়ল। মনে মনে ভাবলাম, আমি ওর সাথে এতটা খারাপ আচরণ করলাম। তাই আমি মামিকে ডাক দিলাম। কিছুক্ষণ পর মামি আসলো। মামি, নুসরাত কই? কেন, তুই জানিস না? ও তো আজ ঢাকায় চলে যাবে। ও তো বললো তুই বলে যেতে বলেছিস। এসব তুমি কি বলছো? আচ্ছা, ও কোন সময় গিয়েছে? এই তো কিছুক্ষণ আগে। আমি বাসা থেকে বের হয়ে দিলাম একটা দৌড়। কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে এসে পড়ি, কিন্তু আমি নুসরাতকে আমি কোনোখানে দেখতে পাচ্ছি না। আমার মন খারাপ হয়, তাহলে কি ও চলে গেছে? এটা ভাবতে ভাবতে আমি সামনের দিকে আগাতে লাগলাম। দেখতে পেলাম নুসরাত একটা টেবিলে মন খারাপ করে বসে আসছে, তাই আমি ওর কাছে গেলাম। আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতেই পারো না। দেখতে পেলাম আমার কথা শুনে অন্যদিকে তাকিয়ে আসছে, তাই আমি বললাম, সরি, আমি সরি। কে আপনি? আপনাকে আমি চিনি না। সরি আমি। পছন্দ, আমার ঢাকা চলে যেতে হবে। আমি যেতে দিলে তো যাবে। দেখতে পেলাম নুসরাত চলে যেতে লাগলো। আমি গিয়ে ওর পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। আই কি করছেন? সবাই তাকিয়ে আছে। সবাই দেখলে দেখবে, আমি তো আমার বউকে জড়িয়ে ধরেছি। এখন ছাড়েন। ছেড়ে দিব আগে বলো, তুমি আমার সাথে বাড়ি যাবে? ঠিক আছে। এটা বলে দুজনে বাসা থেকে রওনা দিলাম। আসার সময় নুসরাত বলল, তুমি আমাকে কি যে ভালোবেসেছো, সোজা ডিভোর্স দিয়ে দিতে চেয়েছিলে। আরে ওরা তো মিথ্যে ছিল। কুত্তা শয়তান বাদর, তোমাকে কষ্ট দিস, তোকে বাড়িতে গিয়ে শাস্তি দিব। কি শাস্তি দিবা গো? বাড়িতে একটু যাও, তারপর মজা বোঝাবো। ঠিক আছে, দেখা যাবে। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের দেখে মামি অনেক খুশি হলো, তাই আমি আমার রুমে চলেছি। কিছুক্ষণ পর নুসরাত আসলো। ওই নুসরাত, দরজা আটকাচ্ছ কেন? এখন আমি পুরুষ নির্যাতন করব। কারে আবার নির্যাতন করবা? কারে আবার? তোমারে। সি সি,
এইগুলা কি বলো? তুমি কি নির্যাতন করতে পারো? দেখি শয়তান পারি কিনা। এটাও বলে আমি আবিরকে খাটে ফেলে দিই, তারপর আমি আবিরের উপর উঠে পড়ি। এইগুলো আবার কি করছো? আর 6 মাসের হিসাব সুদে আসলে নিব। ওই, আমি তো মরে যাব। এটা বলা মাত্রই আমি আবিরের ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। থাক, আর শোনা লাগবে না, বাকিটা